আচ্ছা, আজকে আমরা দুইটা টপিক শেখার চেষ্টা করব। একটা হচ্ছে স্লাইডার, যেটা হচ্ছে ওয়েবফ্লোতে আমরা স্লাইডার কিভাবে তৈরি করতে পারি। সো আজকের ক্লাসটাতে এমন না যে একবারে অ্যাডভান্স খুব অ্যানিমেশন আছে এরকম স্লাইডার শিখবো না, বেসিক একটা স্লাইডার আইডিয়া পাবো কিভাবে এটা কাজ করে। ইন ফিউচারে আমরা শিখবো কিভাবে অ্যাডভান্স স্লাইডার বানাইতে হয় বা যে কোনো ধরনের স্লাইডার আমরা নিতে পারি। আর আরেকটা টপিক শিখবো, সেটা হচ্ছে লাইট বক্স। কিভাবে লাইট বক্স কিভাবে কাজ করে বা এটা কেন ইউজ করব বা এটা ইউজ করার কি কি সিস্টেম আছে এন্ড কিছু টিপস এন্ড ট্রিক্স শেখার চেষ্টা করব। সর্বপ্রথম একটু বুঝে আসি যে লাইট বক্সটা কি বা স্লাইডারটা কি। স্লাইডারটা কি বুঝে আসি। স্লাইডার, আমরা যদি স্লাইডার দেখি, স্লাইডার গুলো এই যে এরকম হয়, তাই না? স্লাইড করে করে যায়। দেখছে একটা দুইটা ইমেজ আছে বা একটা কন্টেন্ট আছে, এই কন্টেন্ট গুলো কি হয়, স্লাইড করে করে যায়। ঠিক আছে, এই যে অনেকটা এরকম ধরেন আমি একটা ইমেজ নিলাম, এখন আমি যদি যেখানে ক্লিক করি, এটা একটা স্লাইডার, হ্যাঁ এরকম আমি কিন্তু স্লাইড করে করে স্লাইডারে যেতে পারি। সো এরকম স্লাইডার থাকবে, স্লাইডার থেকে যেতে পারি। এই যে উপরে দেখেন এরকম করে আমরা স্লাইড চেঞ্জ করতে পারি। আচ্ছা, এটা করব কিভাবে? এটা করার জন্য আমরা একটা সেকশনের ভিতরে একটা কন্টেইনার নিয়ে নিতে পারি, আমাদের অলরেডি নেওয়া আছে এখানে একটা, এখানেই কাজ করি। এটার জন্য আমরা নিব হচ্ছে স্লাইডার। স্লাইডার কই পাবো? একটু নিচে গেলে আমরা দেখতে পারবো স্লাইডার অপশন আছে। সো স্লাইডার নিব আমরা। আর আমাদের হচ্ছে এইখানে কিছু কন্টেন্ট আছে। আপনাদের কন্টাক্ট ফর্ম কি দেখানো হয়েছে? না ভাই, কন্ট্রাক্ট ফর্ম দেখানো হয়নি। কন্টাক্ট ফর্ম দেখানো হয় না, ওকে, সমস্যা নাই, আমরা সামনে কন্টাক্ট ফর্ম নিয়ে আসবো। আচ্ছা। আচ্ছা, সো স্লাইডারের জন্য আমরা কি করব? এই যে নিচে আমরা স্লাইডার অপশন পেয়ে যাব। সো এখানে দেখেন স্লাইডার, হ্যাঁ জাস্ট এখানে নিব, যতটুকু জায়গা নিব ততটুকু জায়গা সে পুরোটাই নিয়ে নিবে। আমি যদি পুরো স্ক্রিন জুড়ে নিতে চাই স্লাইডার, তাহলে আর কন্টেইনার নিব না। কন্টেইনার মূল কাজটাই হচ্ছে দুই পাশে যাতে জায়গা ছেড়ে দেয়। তো যেহেতু আমি ফুল স্ক্রিন নিতে চাবো বা ফুল স্ক্রিন নেওয়ার যদি আমার দরকার হয়, সেক্ষেত্রে আমি আর কন্টেইনারটা তখন নিব না, আমি ডিরেক্টলি সেকশনের ভিতরে স্লাইডার নিয়ে নেবো, তাহলে ফুল স্ক্রিন হয়ে যাবে। আচ্ছা, এখন এটার স্লাইডারটা কিভাবে কাজ করে প্রথমে ওইটা একটু বোঝার চেষ্টা করি। দেখেন, ওই ফ্লোর স্লাইডারটা কাজ করে হচ্ছে আপনি প্রত্যেকটা স্লাইড আলাদা আলাদা সেকশন হিসেবে ডিজাইন করতে পারবেন। কেমন? ধরুন এটা স্লাইড ওয়ান, তাই না? আমি যদি প্রিভিউ করে একটু দেখি, এটা স্লাইড ওয়ান। আমি যদি নেক্সটে যাই, এটা স্লাইড টু, এই যেখানে দেখা যাচ্ছে। ঠিক আছে, নাম্বারগুলো খেয়াল করেন, এটা চেঞ্জ হচ্ছে। যে আমি যখন স্লাইড টুতে আছি, এখন স্লাইড ওয়ানে আছি। এখন স্লাইড ওয়ানটা একটা সেকশন, স্লাইড টুটা একটা সেকশন। তো স্লাইড ওয়ানটা স্লাইড ওয়ানের মতন করে ডিজাইন করব, স্লাইড টুটা স্লাইড টুর মতো ডিজাইন করবো। দুইটা ডিজাইন সেম হইতে পারে, কন্টেন্ট আলাদা, অথবা এমন হইতে পারে আলাদা আলাদা ডিজাইন, আলাদা আলাদা কন্টেন্টও হইতে পারে। এই ক্ষেত্রে কি করব আমরা? এই ক্ষেত্রে আমাদের জাস্ট সিম্পলি ডিজাইন করতে হবে প্রত্যেকটা স্লাইডের ভেতরে। কিভাবে? দেখেন, সো আমরা চলে যাব হচ্ছে, লেটস সে একটা ডিজাইন নেই আমরা, স্লাইডার যে কোনো একটা ডেমো ডিজাইন নিতে পারি। লেটস সে এই ডিজাইনটাই নিলাম, এরকম একটা স্লাইড আছে প্রথমে ধরেন। So, এটার জন্য সর্বপ্রথম সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে একটা ডিপ নেন। ডিপ নিয়ে ডিপটাকে সর্বপ্রথম যে কাজটা করবেন সেটা হচ্ছে হাইট উইথ ফুল করে দিবেন। দুই দিকে হাইট উইথ যাতে কমপ্লিট হাইট উইথ সে যাতে নিয়ে নেয়। ঠিক আছে, আপনি এখান থেকে হাইট উইথটা 100% করে দেন, যাতে করে সে পুরো জায়গাটা নিয়ে নেয় আর কি। এটা ক্লাস নেম কি দিব? এটা ক্লাস নেম আমি দিচ্ছি হচ্ছে সিঙ্গেল স্লাইডার, সিঙ্গেল স্লাইডার র্যাপার। ঠিক আছে, আচ্ছা, বা সিঙ্গেল স্লাইডার তো না, সিঙ্গেল স্লাইড। স্লাইডার তো পুরো অংশটা, তাই না? এটা তো স্লাইড। অলরাইট, এবার এইটার ভিতর আমার যা খুশি আমি ডিজাইন করব। তো সর্বপ্রথম আমরা কি দেখতে পাচ্ছি এখানে? এখানে কিছু কন্টেন্ট আছে, একটা হেডিং আছে, একটা টেক্সট আছে, একটা বাটন আছে। তো আমরা নিয়ে নিই, হেডিং নিয়ে নিলাম, একটা টেক্সট ব্লক নিয়ে নিলাম, একটা বাটন নিয়ে নিলাম।
অলরাইট, এগুলাই তো, তাই না? এখন আমি কি করবো, এই সিঙ্গেল স্লাইড যে র্যাপারটা আছে আমার কাছে, এটা ধরে আমি ফ্লেক্স করে এটাকে মাঝখানে নিয়ে যাব, নিচে নিচে। এখন এগুলো ডিজাইন করব। এখানে কিছু কন্টেন্ট বসাবো। আচ্ছা, এইবার এই ব্যাপারটা আমাকে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে এটা কিন্তু পুরো স্ক্রিন জুড়ে চলে গেছে, তাই না? আমি সেম ভাবে যে সিঙ্গেল স্লাইড যে র্যাপারটা নিছিলাম ওটা ধরে আমি দুই পাশে একটা পেডিং দিয়ে দিই। দুই পাশে একটা পেডিং দিলে কি হবে, দুই পাশ থেকে জায়গা ছেড়ে দিবে, এই যে মাঝখানে চলে আসবে কন্টেন্ট গুলো। সো আমি পার্সেন্টও দিতে পারি, আমি চাইলে লেটসে 20%, জাস্ট কিবোর্ড থেকে পার্সেন্ট দিলাম, দিয়ে আমি অল্টার প্রেস করে এন্টার করতেছি যাতে দুই পাশে একসাথে পাই। ঠিক আছে, সো পার্সেন্টও দিতে পারেন বা ফিক্সড পিক্সেল অ্যামাউন্টও দিতে পারেন, সমস্যা নেই। এইবার আমি কি করব, এগুলোর মাঝখানে একটু গ্যাপ দিব। তো আমি চাইলে পুরোটা ধরে দিতে পারি, যেহেতু আমি ফ্লেক্স করছি আমি চাই যেখান থেকে গ্যাপ দিতে পারি। ঠিক আছে, অথবা আপনি প্রত্যেকটা ধরে ধরে মার্জিনও দিতে পারেন, কোনো সমস্যা নাই। অলরাইট, এবার এখানে আমি কি করব, একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করব। বুঝতেছি ব্যাপারগুলা। জি ভাইয়া। জি ভাইয়া। আপলোড হোক। সো এগুলা আমি হোয়াইট কালার ইউজ করি যাতে আমার ব্যাকগ্রাউন্ডের সাথে, মানে ব্যাকগ্রাউন্ডে হচ্ছে কাভার দিয়ে দিছি, আর সাইজটা কাভার অ্যান্ড পজিশনটা আমি মাঝখানে করে দিছি। So, এই আর কি। এখন এগুলো ডিজাইন করতে হবে, আমি যেভাবে ইচ্ছা ডিজাইন করতে পারি। এখন নেক্সট যে স্লাইডগুলো প্রত্যেকটা আমি এভাবে ডিজাইন করতে পারি, বাট আমি এখানে সময় বাঁচানোর জন্য যে কাজটা করব, সিঙ্গেল স্লাইড র্যাপার যে আছে, এই সিঙ্গেল স্লাইড র্যাপারটা কপি করে আমি স্লাইড টুতে নিয়ে যাব। লাইক এভাবে সিঙ্গেল স্লাইড র্যাপারকে কপি করলাম, স্লাইড টু সিলেক্ট করবো, এখানে পেস্ট করে দিব। স্লাইড টু বের করব কিভাবে, আমি যেখান থেকে স্লাইডার ধরবো সেটিংয়ে যাব, এই এখানে একটা অ্যারো আছে, অ্যারো দিয়েও নেক্সটে যাওয়া যায়, অথবা এইখানে ক্লিক করেও লিস্ট দেখা যায়। তো এখানে স্লাইড টু ক্লিক করলেও স্লাইড টু সিলেক্ট হয়ে যাবে, অথবা আমি এইখান থেকে অ্যাড স্লাইডও করতে পারি, মানে আরেকটা স্লাইড অ্যাড করতে পারি। লেটস সে আমার স্লাইড একটা দরকার, এখন আমি চাইলে স্লাইড অ্যাড করতে পারি। এখন কখন অ্যাড করব, যখন আমার ডিফারেন্ট ডিজাইনের আরেকটা স্লাইড লাগবে, তখন। ঠিক আছে, আর যদি আমার এরকম হয় যে আমি যে ডিজাইনটা করতেছি আমার ডিজাইনটা সেম থাকবে, জাস্ট কন্টেন্ট পরিবর্তন হবে, সেই ক্ষেত্রে তো আমার আর এটা চেঞ্জ করার দরকার নাই। লেটস সে আমি যদি এখানে স্লাইড টু, এই যেখান থেকে ক্লিক করেও যাওয়া যায়, এখানে স্লাইড টু করে দিব, ডিজাইন তো সেম থাকবে, কন্টেন্টটা এখান থেকে চেঞ্জ করবো যা ইচ্ছা। হ্যাঁ, সো লেটস সে ওকে। আচ্ছা, একটা জিনিস, এটা মাঝখানে হবে, এটা আগেরটাতেই মাঝখানে হবে, এটাতে ধরে দিলেও একই কথা, সব জায়গাতে হয়ে যাবে এট এ টাইম। এখন এখানে কন্টেন্ট চেঞ্জ করলাম ওইটা তো ঠিক আছে, বাট ব্যাকগ্রাউন্ড ইমেজটা চেঞ্জ হবে না। এখন ব্যাকগ্রাউন্ড ইমেজ যদি আমি এখান থেকে চেঞ্জ করি কি ঘটবে বলেন তো? আগেরটারও ব্যাকগ্রাউন্ড ইমেজ চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, তাহলে একটা প্রবলেম না এটা? জি ভাইয়া। এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এই ক্ষেত্রে আমরা এখানে কি করব বলেন? ব্যাক ক্লাস নেম, ওই যে এখানে একটু নতুন একটা ক্লাস নেম অ্যাড করবো। আচ্ছা, ক্লাস নেম বলতে? যে ভাইয়া এই যে এখানে লেখা আছে কি সিঙ্গেল, এখানে আমি আরেকটা ক্লাস নেম পাশে অ্যাড ক্লাস করবো নাকি এখানে। জি ভাই। কম্বো ক্লাস নিব। সো কম্বো ক্লাস, ইয়েস ইয়েস, টু কম্বো। দিতে পারেন, শুধু টু দিতে পারেন, অথবা স্লাইড টু দিতে পারেন, ঠিক আছে, যেটা আপনার ইচ্ছা। আমি ধরেন শুধু টু দিলাম কম্বো ক্লাস, এটা থাকবে, কম্বো ক্লাস হচ্ছে টু। এবার আমি চাইলে এটা পরিবর্তন করতে পারি, বাকি সব সেম থাকবে, যেটুকু ডিজাইন আমার দরকার ওটুকু আমি চেঞ্জ করে নিতে পারবো, আমার কোনো সমস্যা নাই কিন্তু এখানে। বাকি ডিজাইন এন্ড আদার্স সবকিছু ফিক্সড আছে, সবকিছু সেম আছে, কোনো সমস্যা নেই। কম্বো যদি আমরা না করি তাহলে কি ভাই, যা তো যা পরিবর্তন করবো আগেরটার মতো ক্লাস নেম অনুযায়ী ওইটাও পরিবর্তন হয়ে যাবে। হুম, অবশ্যই। ক্লাস নেম যেহেতু আছে যেখানে লিখাই ছিল,
টু অন দিস পেজ, মানে এই পেজে দুইটা জায়গাতে এটার ইফেক্ট পড়বে। যাই করবে জি এখন ভাই। একটা জায়গাতে পড়তেছে, ঠিক আছে। আচ্ছা, সেইভাবে থার্ড যদি চাই কি করব? থার্ডের সাথে থ্রি লাগাই দিব ভাই। হ্যাঁ, তো এবার নর্মালি কি করব, আমি চাইলে একটা স্লাইড অ্যাড করতে পারি এখান থেকে, একটা স্লাইড অ্যাড করতে পারি। অথবা সিম্পল সলিউশন হচ্ছে স্লাইড টু ধরেন, কন্ট্রোল ডি বা ম্যাকে হলে কমেন্ট ডি প্রেস করে আপনি ডুপ্লিকেট করলে স্লাইড থ্রি বের হয়ে যাবে। এটাকে আবার ডুপ্লিকেট করলে স্লাইড ফোর বের হয়ে যাবে, ঠিক আছে। এবার আপনি স্লাইড থ্রি ফোর গিয়ে এগুলাকে কন্টেন্ট চেঞ্জ করেন, ডিজাইন চেঞ্জ করেন কম্বো ক্লাস ইউজ করে করে, ঠিক আছে। এই যে যেমন স্লাইড Okay, থ্রি এটা দিলাম, জি ভাই বুঝতে তো কন্টেন্ট ইচ্ছা আপনি পরিবর্তন করেন। এবার এখানে থ্রি টু থাকবে না আমার, হ্যাঁ টু তো আমার দরকার নাই, আর আমি জানি টু দিয়ে আমি কি করছি, সো আমি জাস্ট থ্রি কল করবো অ্যান্ড এটার ব্যাকগ্রাউন্ড ইমেজ চেঞ্জ করে দিব। ইজি না ব্যাপারটা? মানে টুটা সরাই দিয়ে জাস্ট টুর জায়গায় থ্রি লিখে দিব। থ্রি লিখে দিব, রাইট, ঠিক আছে। সো জি। ইজি। এখন এটাতে দেখেন আমার একটু ব্রাইটনেসটা বেশি লাগতেছে, সো আমি চাইলে এটাতে আবার একটা ওভারলে প্লাস করে একটা ওভারলেও অ্যাড করতে পারি, ঠিক আছে। কালার ওভারলে, এখানে আপনি চাইলে একটা ডার্ক কালারের ওভারলে ইউজ করতে পারেন, এটাকে চাইলে আর একটু ডার্ক করে দিতে পারেন, সমস্যা নেই কারণ আমি কম্বো ইউজ করছি। আচ্ছা, সেম ভাবে ফোর্থ, এখানে যদি আপনি কন্টেন্ট চেঞ্জ করেন উপরে নিচে করেন তাতে তো সমস্যা নাই, তাই না? আপনি চাইলে এটা ফেলেও দিতে পারেন। তবে এটা ফেলে দিলাম, আমার স্লাইড ফোর ওটা নাই, তাহলে তো সমস্যা নাই, কন্টেন্টের ক্ষেত্রে তার কোনো কাহিনী নেই। প্রবলেম ছিল স্টাইলে, স্টাইল করতে গেলে আমাদের কাছে কম্বো ক্লাসের সিস্টেম আছে, আমরা জাস্ট কম্বো ক্লাস কল করে নিব। এখন যদি এক একটা হেডিং এক একটা কালার হয় তাহলে, তাহলে ভাই তাও তো কম্বো ক্লাস করে করতে হবে। তাহলে প্রত্যেকটা হেডিং এ আলাদা আলাদা কম্বো ক্লাস করে করতে হবে নাকি? আমি জি চাইলে ভাই। হেডিং এর মধ্যে কম্বো ক্লাস এটার মধ্যে টু ইউজ করতে পারি। এটার টু ইউজ করলে এইটার টু তে ইফেক্ট পড়বে না কেন? কম্বো ক্লাসের কারণে। হ্যাঁ, কম্বো ক্লাসের কারণে। বাট মেইন ক্লাসটা যেহেতু মিলবে না, তখন এটার মধ্যেও যদি, যেমন এটার মধ্যে ধরেন টু ইউজ করলাম, তাহলে কি এই কম্বো আর ওই কম্বো সেম হয়ে গেল? না ভাই। সো এটার মেইন হেডিংটা যেহেতু সেম না, এটার কম্বোটাও আর যতই মিলুক এটার সেম ইফেক্ট পড়বে না নাকি? জি ভাই। সো এই হচ্ছে ব্যাপার। যেমন এটাতে টু আছে, বাট এইটার টু, এই দুইটার কম্বো ক্লাসের টু মানে এক এক না, সেম কম্বো ক্লাস না, কারণ মেইনটা হচ্ছে মেলাটা জরুরি কম্বো ক্লাস মিলার ক্ষেত্রে। যদি মেইনটা মিলে তাহলে ওইটা অটো ইফেক্ট পড়বে। যেমন এইখানে যদি এটা ধরলাম, এটা টু আছে না, যেমন এরকম। সো এরকমও যদি থাকে, যেহেতু মেইন ক্লাসটা সেম দুই নাম্বারের সাথে, আমি যদি দুই নাম্বারে যে কম্বো ইউজ করছি ওইটা এখানে দেই, তাহলে এই যে সেম ইফেক্টটা চলে আসবে এখানে। আচ্ছা, সো এটা গেল হচ্ছে আমাদের কম্বো ক্লাস ইউজ করে একটা স্লাইডার, ডিফারেন্ট ডিফারেন্ট স্লাইডার ইউজ করা। সো এই ফ্লোতে আমরা যদি চাই ডিফারেন্ট ডিফারেন্ট ইউজ করতে, তাহলে এইভাবে খুব ইজিলি ইউজ করতে পারি। জাস্ট বুঝতে হবে বিষয়গুলো যে কিভাবে আমি ম্যানেজ করতেছি, খুব কঠিন কিছু না। এই আর কি। যেমন এটা তো একটু ওভারলে লাগবে, ওভারলে দিয়ে দিলাম। কিছুটাতে লাগবেও বললে, কিছুটাতে লাগবেও না বললে। যেমন যেগুলো ডার্ক ইমেজ, এটা এটা এগুলোতে লাগে না ওভারলে। এটা আবার লাইট ইমেজ, এটাতে লাগছে। এটাও লাইট ইমেজ, এটাতেও লাগছে ওভারলে। এই আর কি ব্যাপার। এখন স্লাইডার যদি বড় করতে চাই, লেটস সে আমার স্লাইডারে বড় করবো, তখন সিঙ্গেল ধরে বড় করব না, আমি পুরো স্লাইডার ধরে এইটার হাইটটাকে বাড়াই দিব, ঠিক আছে। এটার মিনিমাম হাইটটাকে বাড়াই দিব, মানে সর্বনিম্ন যাতে এত হয়, বেশি লাগলে বেশি হইতেও পারে। যেমন ধরেন 500 দিলাম, বড় হয়ে গেল। এখন আমি যদি ফুল স্ক্রিন করতে চাই, যেমন এটা তো মাঝখানে হয়ে রয়েছে, যে মাঝখানে রয়েছে দুই পাশে গ্যাপ, ফুল স্ক্রিন করতে চাইলে কি করব? প্রোটেকশন করতে হলে ভাই ইয়ে দিব। আহ, আমরা তো হাইট দিছি, ওয়াইড 100 দিব ভাই। ওকে, চলেন উইথ 100 দিই। উইথটা কত দিব, 100 জি ভাই। দিলাম তো। উম, নাহলে কি ভাই মার্জিন দিতে হবে? ভাই এটা কন্টেনারে দিতে হবে মেবি। কন্টেনারে কি দিব? মানে ওয়েট 100, এটা তো কন্টেনারের ভিতর আছে না। কর্নার তো নাই নেই।
এটা তাহলে কি করা যায়, কন্টেনারে এটা বাড়াই দিব? মার্জিন দিয়ে করতে হবে নাকি ভাই? বুঝতেছি না এটা। ভাবেন। এটা এটা এটা। কন্টেনারেই কাজ করতে হবে এটা। কন্টেনার চেঞ্জ করতে হবে, তা কন্টেনার চেঞ্জ করতে সব জায়গাতে চেঞ্জ হয়ে যাবে। ক্লাস নেম পাল্টাতে হবে, মানে কম্বো ক্লাস ইউজ করতে হবে। ওকে, গুড আইডিয়া। বাট আমরা এখানে চাইলে কন্টেনার নাই তো ইউজ করতে পারি, যেহেতু ফুল স্ক্রিনই করা লাগবে। কন্টেনারের কাজই তো ফুল স্ক্রিন যাতে না হয়, তো জি কন্টেনার ইউজ না করলেই তো হয়ে গেল, জি। জি ভাই। তাই না? মাঝে মধ্যে সিম্পল চিন্তা করতে হবে একদম, হ্যাঁ। আমরা জি। কমপ্লেক্স অনেক কিছু শিখছি, দ্যাটস ফাইন, ওইটাই ইউজ করবো, বাট মাঝে মধ্যে যাতে আবার মানে অহেতুক যাতে আমরা কোনো ক্লাস নেম বা হয়তো কোনো কিছু না বাড়াই, কারণ কন্টেনারের কাজই নেই আসলে এখানে, তাই না? জি ভাই। ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে গেল আমাদের স্লাইডার। এটা ছাড়াও আরো বিভিন্ন ধরনের স্লাইডার তৈরি করা যায়, সেটা আমরা সামনে শিখবো। ওয়েব ফ্লোতে এইভাবেই স্লাইডারটা তৈরি করা যায়, হ্যাঁ। এর থেকে কমপ্লেক্স স্লাইডার তৈরি করতে গেলে আমি লাইব্রেরি দিয়ে দিব আপনাদেরকে, ওখানে হাজার হাজার স্লাইডার আছে, ওগুলো নিয়ে ক্লায়েন্টের কন্টেন্ট বসাই ইউজ করতে পারবেন, ঠিক আছে? আমি দেখাই দিব সামনে কোনো একটা ক্লাসে আপনাদেরকে একদম আলটিমেট ট্রিক শিখাই দিব, যেটা দিয়ে ওয়েব ফ্লোতে যে কোনো ধরনের সেকশন, যে কোনো ধরনের ডিজাইন, যেটা পসিবল ওইটাও, যেটা পসিবল না ওইটাও নিতে পারবেন। And চিন্তা করতে পারেন ভাই পসিবল না ওইটা কেমনে নিব, সো ওইটা নেওয়ারও কিছু ট্রিক্স আছে, হয়তো সরাসরি ডিজাইন করা যায় না, বাট ওইটা ইউটিলাইজ করতে পারবেন, ওইটা একটা লাইব্রেরি দিয়ে দিব আমি আপনাদেরকে, ঠিক আছে? ওয়েব ফ্লোরের লাইব্রেরি ভাই। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সো এরপর নেক্সট যেটা আসবে সেটা হচ্ছে লাইট বক্স। সো লাইট বক্স কি, কিভাবে কাজ করে, এই বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করি আস্তে আস্তে। আচ্ছা, লাইট বক্সটা হচ্ছে, ধরেন আপনার কাছে অনেকগুলো ইমেজ আছে। এখন এই ইমেজগুলা আপনি চাচ্ছেন একটু ক্রিয়েটিভ ওয়েতে শো করতে, বা ক্লায়েন্ট আপনাকে বললো যে একটা ভিউ করলে যাতে বাকি ইমেজগুলোও শো করে, লাইক কেমন, আমি একটু যদি দেখাই তাহলে বুঝতে পারবেন। আমি যখন গুগল সার্চ করি এরকম, ঠিক আছে, আমি এখানে যে কোনো একটা ইমেজে ক্লিক করলে ওইটাই এখানে শো করবে না? জি ভাই। ঠিক আছে, একদম 100% এরকম না, বাট আমি যদি একদম 100% দেখাইতে চাই, একটা মিনিট। ভাই আমার একটা প্রশ্ন ছিল এইমাত্র কনসেপ্টটা নিয়ে। হ্যাঁ ভাই আপনি যদি কন্টেনারই ফালাই দেন তাহলে কন্টেনারের ভিতরেই তো স্লাইডার ছিল না? হ্যাঁ, তাহলে কন্টেনার ফালাই দিলে স্লাইডার তো থাকলো কিভাবে নাকি? স্লাইডার পড়ার কথা না? স্লাইডার মানে হারাই যাওয়ার কথাই তো। জি জি। আচ্ছা, তার আগে আমি একটা ছোট্ট কাজ করছি, হ্যাঁ আপনি দেখছেন ঠিক আছে, একটা পয়েন্ট মিস করছেন, দেখেন কি। আচ্ছা, আমরা একটু ব্যাক নিয়ে আসি, হ্যাঁ, কন্ট্রোল জেড। কন্টেনারের ভিতর রাখেননি? এই তো কন্টেনার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তার ভিতরে কি কুইক স্ট্যাক দিয়ে আমরা হচ্ছে কিছু একটা নিছি বা কিছু ধরেন এই যে এটাই, এটা হুম। স্লাইডারটা নিছি কন্টেনারের ভিতরে ডিরেক্ট, তাই না? জি এখন পয়েন্ট হচ্ছে কি, এটা যদি ফেলে দেয় তাহলে তো চলেই যাওয়ার কথা সবকিছু। জি জি। আমি এর আগেই টান দিয়ে এটাকে উপরে নিয়ে গেছি, মানে বাইরে বুঝছি নিয়ে গেছি, বুঝছি, ঠিক আছে। ঠিক আছে। জি জি, বুঝছি। আচ্ছা, গুড কোয়েশ্চেন। এরকম কোয়েশ্চেন করবেন, কনফিউশন যদি থাকে কোয়েশ্চেন করবেন, নাহলে পরবর্তীতে দেখা যাবে এইটাই আপনাকে চিন্তায় ফেলে দিবে যে এটা আসলে কিভাবে হইলো, বা আমি মনে হয় জানি না এই জিনিসটা। খুব সিম্পল, আপনি কিন্তু জানেন ঠিকই, তাই না? কারণ আপনারা নিজেরাও করছেন এটা।
বাট অনেক কিছুই দেখা যায় আমরা মনে করি যে এত বেসিক জিনিস কেমনে জিজ্ঞেস করবো, আসলে এটা জিজ্ঞেস করারই সময়। হয়তো কোর্স শেষ হয়ে গেলে তারপর আর বেসিক জিনিস জিজ্ঞেস করলে বলবো আপনি কোন ব্যাচের স্টুডেন্ট ছিলেন এগুলোও জানেন না, তাই না? তখন বিষয়টা একটু লজ্জার। আচ্ছা, লাইট বক্সটা হচ্ছে আচ্ছা ভাইয়া, একটা কোশ্চেন ভাইয়া, আমাদের যে 31 তারিখে ভাইয়া মিড টার্ম এক্সামের ইয়ে দিবে, এক্সামটা কি টাইপ হবে ভাইয়া? এই যে যা শেখানো হয়েছে ওগুলোর মধ্যে থেকে এক্সাম আসবে, অ্যাসাইনমেন্ট যেরকম যে অ্যাসাইনমেন্টগুলো করছেন আপনারা অলরেডি ওইখান থেকেই জি ভাই। কিছু একটা করতে দিবে। ঠিক আছে, ধরেন একটা কিছু একটা করতেই দিল, এখন হয়তো বা ওই এক্সাম্পলটা না দিয়ে অন্যটা দিয়ে বললো এটা করো, বা কোন একটা জিনিস করতে দিল যে জিনিসটা আপনাদের অলরেডি দেখাইছে, এগুলাই। তো এর বাইরে থেকে কিছু আসবে না। আর মিড টার্মে তো না, অবশ্যই। ভাই আমাদেরকে কি সময় দিয়ে দিবে, মানে রাত্রের ভিতরে হ্যাঁ, সাবমিট করতে হবে নাকি একদিন? সময় দিবে, লম্বা সময় দিবে, সমস্যা নেই। যতটুকু সময় আচ্ছা দিবে তার ঠিক। থেকে বেশি দিবে। বাট সবাই অ্যাটেন্ড করবেন মাস্ট, জি এই ভাই, মিস না হয়। অবশ্যই ইনশাআল্লাহ। আশা করি ওয়েব ফ্লোতে তো সমস্যা নাই, তাই না? ডিজাইন ডিজাইন এগুলো নিয়ে ভয় আছে? ভাই মাঝে মধ্যে একটু ভয় করে ভাই, ওই ফ্লো নিয়ে উইক্স নিয়ে করে না, কিন্তু ওই ফ্লো মাথার উপর কেন দিয়ে কেন যায় মাঝে মধ্যে। ডিজাইনে কি সমস্যা? আপনাদের তো প্রজেক্ট ডিজাইনের সমস্যা না ভাই, লেন্দি লাগে ভাই, প্র্যাকটিস করতে গেলেও কেমন জানি ঘাবড়ে যায়। করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে। ফ্লো তো এটা তো ভালো জিনিস, সবার জন্য না, যারা প্র্যাকটিস করবে কষ্ট করবে তাদের জন্য তো এটা ভালো জিনিস না। জি ভাই, অবশ্যই ভাই। এটাই ভালো করে করতে হবে, যেটা ইজিলি পারা যায় ওটা তো সবাই পারে। জি ভাই, কি পারা অ্যাবসলিউটলি যায় না রাইট। ওটা ধরতে হয়। এখানে কোডিং এর মতন একটা ভাব আছে, এই কারণে হচ্ছে অনেকেই মানে অনেকের মাথার উপর দিয়ে যায়, অনেকের একটু কষ্ট হয়। বাট ডিজাইনে তো আমি খুব আস্তে 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 ধরে ধরে শেখাচ্ছি, কিন্তু কোনো কিছু আপনাদের উপর ছাড়তেছি না, পুরোটা দেখায় দেখায় যাচ্ছি। অন্যান্য ব্যাচগুলোতে মানে যেমন ধরেন আমি ওয়ার্ডপ্রেসের যে ক্লাসগুলো নেই ওগুলোতে কিন্তু কিছুটা দেখায় বাকিটা ছেড়ে দিই। জি ভাই, আমাদের বেঁচে মানুষও কম ভাই, আপনিও ভালোভাবে শিখাইতেছেন, আছে ভালো হুম। লাগতেছে। আমার ভাই উইক্সের থেকে ওই ফ্লো ভালো লাগে করতে, মানে আমি সময়ও দিতে পারি, মানে মজা লাগে কাজ করতে। আচ্ছা আচ্ছা, ওকে। কাজ আছে সবগুলো আস্তে আস্তে, যখন যেহেতু সিএমএস স্টার্ট করছেন আস্তে আস্তে সব সিএমএসই শিখে ফেলবেন, সবগুলো কাছাকাছি। হ্যাঁ, একটা পাল্লা একটা খুব কঠিন না। আর এখন মাল্টি স্কিলের যুগ, ঠিক আছে? এখন যত বেশি স্কিল শেখা যায়, একটা ধরবেন ওইটাতে খুব ভালো থাকবেন আর বাকিগুলোও শিখে রাখবেন পাশাপাশি। এক ধরেন আপনার ওয়েবফ্লো ভালো লাগলো, ওয়েবফ্লোতে খুব ভালো করে শিখবেন, বাকিগুলো ওয়ার্ডপ্রেস, তারপর ধরেন হচ্ছে উইক্স, টপিক ভাই। শপিফাই একটু ঘাটলেন, ঠিক আছে? এগুলো সবই যে আপনার যা জানা থাকে ওয়েবসাইট যাতে করতে দিলে পারেন। আর বাকি ধরেন উইক্স ভালো লাগলো, সেম উইক্সটাতে খুব ভালোভাবে ফোকাস করে সবকিছু শিখবেন, পাশাপাশি সবগুলো সিএমএচ আপনি শিখে রাখবেন আস্তে আস্তে। এইটা 1 মাস 2 মাস ধরে শিখলেন, আরেকটা 1 মাস 2 মাস ধরে শিখলেন, আপনার তো হাতে হাতে তো সময় আছে, তাই না? ফ্রিল্যান্সিং করতেছেন মানে কি জবে ঢুকে গেলে আর শেখা যাবে না এরকম। ফ্রিল্যান্সিং এ করবেন, পাশাপাশি শিখতে থাকবেন, স্কিল ডেভেলপমেন্ট সময় থাকবে আপনার। আপনার যদি 10টা অর্ডারও রানিং চলে তারপরেও পাশাপাশি আপনি প্রতিদিন অ্যাটলিস্ট আধা ঘন্টা 1 ঘন্টা সময় দিবেন কিছু একটা শেখার জন্য, একটা ভিডিওই দেখলেন বসে বসে। না হলে কিন্তু মানে আপনি ফ্রিল্যান্সিং এ খুব ভালো করতে পারবেন না, হয়তো বা কিছু অর্ডার পাবেন, কিছু টাকা আর্নিং করতে পারবেন, বাট ভালো পজিশনে যাওয়ার জন্য আসলে অনেক কষ্ট করতে হবে। আমরা যেমন আমি 16-17 সালেই দেখা গেছে আমি প্রতিদিন 16 ঘন্টা 17 ঘন্টার মতন করে সময় দিছি, আমার মজা লাগছে আসলে সময় দিতে, এরকম না যে আমি জোর করে দিছি, এটা ঠিক। মানে আমার আগ্রহ, প্রচুর আগ্রহ ছিল তখন, আমি জানি না কেন থাকে কিছু কিছু জিনিসে দেখবেন আপনার অটোমেটিক প্রচুর আগ্রহ। সো আমার তখন যে এরকম যে আর্নিং করার দরকার বা এরকম কিছু না, আমার প্রচুর আগ্রহ থেকেই আমি আসলে সারাদিন এটা নিয়েই পড়ে থাকতাম। ঠিক আছে, পরবর্তীতে আমার কিন্তু এখন কোনো সিএমএসই আমার প্রত্যেকটা আলাদা আলাদা সিএমএস এ কিন্তু আমার এই নিজস্ব এজেন্সিও আছে। ঠিক আছে, এখন আমি মানুষ দিয়ে কাজ করাই বেশিরভাগ সময়। আর ক্লাসগুলো নেওয়ার কারণ হচ্ছে, মেন্টর হিসেবে থাকার কারণ হচ্ছে, আমি যেহেতু ফ্রিল্যান্সিং সরাসরি এখন হাতে খুব কম কাজ করি, আপনাদের দেখাইতে গেলেও যাতে আমার শিখতে হয়। অ্যাটলিস্ট আমি যখন আপনাদের ক্লাস নিতে আসি আমার অ্যাটলিস্ট পিছনে কিছু প্র্যাকটিস হয়ে আগে যাবে থেকে ভাই। কিছু রাফ করা থাকে, তাই না? আমার কিছু নতুন কিছু বের করতে হয়, নতুন ব্যাচের প্রত্যেকটা নতুন ব্যাচে আমাদের আগের ব্যাচের থেকে কন্টেন্ট কিছু হলেও পরিবর্তন হয়। ওই জিনিসটা কভার করতে গেলে আমার ওটা শিখতে হয়। আর ওটা যখন শিখতে যাব তখন ওই রিলেটেড কোনো একটা মানুষ হয় আমাকে নিতে হয়, না নিজে ওটা শিখে রাখতে হয় যাতে কোনো ক্লায়েন্ট চাইলে আমি ওটা দিতে পারি। বুঝতে পারছেন? আমাদের প্রত্যেকটা মেন্টর ভাইয়া কি এখন কাজ করেন না ভাই মার্কেট প্লেসে? মার্কেট প্লেসে আমার অ্যাকাউন্ট আছে, আমার মার্কেট প্লেসে আপনি নিজেরাই বের করতে পারবেন। আমার ভাইয়া নিজে কাজ করেন না? খুবই রেয়ার, খুব বেশি দরকার না হলে আমি কাজ করি না, কাজ করাই।
আপনাদের এখন আমি রেকমেন্ড করি না যে কাজ মানুষ দিয়ে করান, আপনাদের সময় এখন কাজ করার, ঠিক আছে? তো ভাইয়া পাশাপাশি কি করতেছেন ভাইয়া, মানে এই মেন্টরের পাশাপাশি মানে ফ্রিল্যান্সিং এর পাশাপাশি কি করতেছেন? ফ্রিল্যান্সিং এর পাশাপাশি, জি ভাইয়া। আচ্ছা ফ্রিল্যান্সিং এর পাশাপাশি এমনি ব্যক্তিগত বিজনেস আছে, এটা আমি শেয়ার করি না, এখনো শেয়ার করতে যাচ্ছি না, সেটা আলাদা বিষয়। বাট আচ্ছা। বেশিরভাগ ফোকাস এইখানেই, মানে আমার হচ্ছে এজেন্সিগুলো নিয়ে বেশি ফোকাস। বিশেষ ও করে আমার আচ্ছা ভাইয়া, কোম্পানির এজেন্সি এজেন্সি আলাদা। আছে। হ্যাঁ, ইউকে তে একটা এজেন্সি আছে আর আমার পার্টনার আছে। একটা পার্টনার আমার ক্লায়েন্টই ছিল, সে সরাসরি পরবর্তীতে পার্টনারশিপে আসছে। আর আরেকজন হচ্ছে বিজনেস পারপাসেই পরিচয়ের সাথে। ও আচ্ছা, ইউকে মানে ইউকের সিটিজেন যিনি আপনার পার্টনার বিজনেসের। হ্যাঁ হ্যাঁ, ও সব কোম্পানি ইনফরমেশন এন্ড আদার সবকিছু করে, এন্ড সার্ভিস পুরোটা আমি এখান থেকে ডেলিভার করি। ও আচ্ছা, তো আর এটা ভাইয়া হচ্ছে কোম্পানিতে ওদিকে। এমপ্লয়ি কতজন ভাইয়া? হুম হুম হুম। এমপ্লয়ি কতজন মানে আপনার এই যে বাংলাদেশের যে আমার এজেন্সিতে এমপ্লয়ি এমপ্লয়ি? ম্যাক্সিমাম রিমোট, খুব অল্প হচ্ছে ও মানে আপনি হায়ার করে নেন? কয়েকজন। হ্যাঁ রিমোট আর কি আছে, ওরাই ফিক্সড বলতে, মানে রিমোটলি ফিক্সড। যখন আমার দরকার হয় প্রজেক্ট ওয়াইজ পেমেন্ট পায়। কয়েকজন আছে জাস্ট, ওরা হচ্ছে স্যালারি বেস, বাট স্যালারি বেস হইলেও ওদের পাশাপাশি অন্য কাজ আছে। ওরা এখানেও প্রজেক্ট ভিত্তিতে পেমেন্ট পায়, কাজ করলে প্রজেক্টের পেমেন্ট এক্সট্রা পায়, কাজ না করলে যে ফিক্স স্যালারি ওইটা পায় আর কি। ও তাহলে ভাই আমাদের কাজ পাওয়ার সম্ভাবনা আছে ভাই, আপনার থেকে কাজ নেওয়া যাবে। আমি রেকমেন্ড করি না এখনই। এখানে আসলে শেখার রাস্তাটা অফ হয়ে যাবে। আর স্যালারি তো খুব কম। এখন আমি আপনাদের কত টাকা স্যালারি দেবো ধরেন, আমি ট্রাই করবো ফার্স্টে আপনাদেরকে 5-6 হাজার টাকা স্যালারিতে নেওয়ার, তাই না? জি ভাই। এরপরে আমি আপনাদেরকে লম্বা সময় কাজ করাবো, কাজ করার পরে আস্তে আস্তে প্রজেক্ট ভিত্তিতে আপনাকে হচ্ছে টাকা উঠানোর কথা বলবো আমি। সহজ হিসাব কিন্তু এটা, কিন্তু আমি শুধু আমার জিনিস বলে বলতেছি না, না অলদো ভাই, আমি সবার শেয়ার বেলা করি না এটা, বললি। বাট যে কোনো সবার বেলা। এজেন্সিতে যাবেন, বাংলাদেশের একটা এজেন্সি আপনার আপনার পিছনে সর্বোচ্চ চিন্তা করবে 10,000 টাকা খরচ করবে, সেটাও 1 বছর 1.5 বছর ওদের সাথে কাজ করার পরে, ঠিক আছে? জি। হ্যাঁ, আপনি আর্নিং উঠাইতে পারবেন, কেউ কেউ হয়তো 20-25 হাজার টাকা উঠাইতে পারতেছে, বাট কি করতেছে তারা? প্রজেক্ট করে উঠাইতেছে, তাই না? হয়তো একটা ফিক্স স্যালারি যাচ্ছে, তারপরে আরো তো 4টা 5টা 10টা প্রজেক্ট করলে এই মাসে, ওই 10টা প্রজেক্ট থেকে প্রতি প্রজেক্ট থেকে 2,000 2,500 টাকা করে। আর আপনি দেখবেন আমি $400 একটা প্রজেক্ট নিছি, আপনাকে আমি হয়তো হিসাব করে পেজ কয়টা, 4টা পেজ, 4টা পেজে আপনাকে আমি 4,000 টাকা 5,000 টাকা দিয়ে দিলাম। এখন আপনি হিসাব করবেন হচ্ছে $400 পাইলো কত। 45,000। বা- এখানে তো ভাই টুইস্টটা ভাই। এখন এইটা যে আমি টাকাটা আনছি, এই টাকাটা আমি হচ্ছে আজ থেকে 2016 সাল 17 সাল 18 সাল 19 সাল হাড় ভাঙা পরিশ্রম করে এই যে ক্লায়েন্টটা নিয়ে আসছি, এই ক্লায়েন্টটা হয়তো আপনাকে $20 এই কাজটা করাইতো। $20 মানে হচ্ছে 4,000 5,000 টাকাও না কিন্তু। সেই প্রজেক্টটা আমাকে কেন সে $400 দিচ্ছে? সে চাচ্ছে শিওর কোয়ালিটি। এখন আপনি চিন্তা করতে পারেন ভাই কাজ তো আমিই করতে চান, কাজ আপনি করলেও ডেলিভার হচ্ছে আমার থ্রুতে, কারণ আমি ওটা 100% কোয়ালিটি এনশিওর করে ডেলিভার করতেছি। তো ক্লায়েন্ট আমার কাছে $400 সার্ভিসই পাচ্ছে, আপনি আমাকে $20 সার্ভিস দিচ্ছেন। আমি বুঝতে পারছি। এখন আপনার তো এটা দেখার দরকার নাই আমি কত টাকার প্রজেক্ট, এইটা আমিও দেখি না। আমার কানাডিয়ান এজেন্সিতে বিশেষ করে, ও কত ডলার পেলে আমার কিছু না, ওর সাথে আমার ডিল হচ্ছে $500 ও যেই প্রজেক্টটি নিয়ে আসে, আমাদের কিছু ফিক্স টেমপ্লেট আছে, ওর সাথে আমার ডিল হচ্ছে 500 সিএডি। তো আমি কি সার্ভিস চার্জ টার্জ কেটে আমি হচ্ছে 400 সামথিং সিএডি পাই, হ্যাঁ। তো 500 সিএডি তো টাকা হিসেব করলে এটা, ঠিক আছে। তো আমি 500 পাই না, কিছু সার্ভিস চার্জ আছে, কানাডিয়াতে সার্ভিস চার্জ ইউজ, ঠিক আছে। ওইখান থেকে কিছু আমার কাটে, ও সেন্ড করার আগে ওর কার্ড থেকে অ্যান্ড আদার্স থেকে কেটে যায়, ওটা আমার কাছ থেকে ও রাখে কেটে, ঠিক আছে। তো আমি লেটসে সুবিধার্থে 420 ধরলাম। এখন আমি এমনও জানি কিছু প্রজেক্ট ও হয়তো বা দেখা যাচ্ছে $6,000 $6,500, মানে কানাডিয়ান ডলারে হচ্ছে প্রজেক্ট নিচ্ছে, ঠিক আছে। ওর হিসেবে ঠিক আছে, ওর কিন্তু লাইফ এক্সপেন্স করতে ওর কোম্পানি টম্পানি সব কিছু মিলে ওর প্রায় দেখা যাচ্ছে মান্থলি 20 থেকে 30 হাজার কানাডিয়ান ডলারের মতন যায় ওর। মানে ওর নিজের এক্সপেন্স নিজের স্যালারি হিসাব করে, কোম্পানির হচ্ছে হিসাব করে, তারপরে হচ্ছে কোম্পানি থেকে কিছু এমপ্লয়িও রাখতে হচ্ছে ওর ওটা রানিং করার জন্য, তারপর হচ্ছে ওর লয়ার রাখতে হয় এই জিনিসগুলো মেনটেন করার জন্য। সেই সব কিছু মিলে ওর কিন্তু আবার খরচ আছে। আর আমার খরচ কি 30,000 কানাডিয়ান ডলার আপনাদের মনে হয়? আপনারা কি বুঝতেছেন কি বলতেছি? না ভাইয়া। জি ভাই। আমার হিসেবে কিন্তু, বুঝতে পারছি। আমার হিসেবে একটা প্রজেক্ট আমার 1 সপ্তাহের একটা প্রজেক্ট, সেটাতে কিন্তু এখানে আমি যদি 10,000 টাকা খরচ করে আমি কিন্তু এটা উঠাই ফেলতে পারতেছি, তাই না? বাকিটা কিন্তু আমার, বাকি এইখানে আরো অনেক কাহিনী আছে যেগুলো এখন হয়তো ভাঙে বললেও আপনারা বুঝবেন না।
ঠিক আছে, প্রজেক্ট রোল আউট হচ্ছে, তারপরে আরো অনেক ব্যাপার স্যাপার আছে। কোনো মাসে হয়তো বা দেখা গেল যে আমার কোনো কারণে আমার কোনো টাকা ঢুকলো না, 1 2 3 মাস এরকমও হইতে পারে, আমার চালাইতে হবে, রাইট? তাই না? আমি তো বলে দিব না যে এই মাস থেকে পাচ্ছি না, যে স্যালারি দিচ্ছে এদেরকে দিব না। বিশেষ করে যাদের প্রজেক্টে চালায় এদেরকেও হয়তো বা কিছু টাকা চাইলে তাদেরকে দিতে হয়। ঠিক আছে, এটা যাবেন এই এই ফেসে যায়। কারণ আমাদের ওয়েব ব্যাটালিয়ন এরকম, আমাদের ওয়েব ব্যাটালিয়ন তো মেম্বার হিউজ, প্রায় 35 জন মেম্বার। ঠিক আছে, আমার আমি নিজে এত বড় করি না, বা আমি নিজে এত বড় করতেও চাই না, বাট ওয়েব ব্যাটালিয়নটা কিন্তু আমাদের হচ্ছে ইন হাউস মেম্বারই আছে হচ্ছে প্রায় 10 জনের উপরে, যারা ইন হাউস, তাদের থাকা খাওয়া স্যালারি অ্যান্ড আদার্স সব কিছু অফিস থেকে যাচ্ছে। ঠিক আছে, খাওয়াটা নিজের, থাকা অ্যান্ড আদার্স অফিসের। আর তারপর হচ্ছে ডিভাইস দেওয়া হচ্ছে, মোবাইল দেওয়া হচ্ছে, ল্যাপটপ এগুলো দেওয়া হচ্ছে। তারপরে হচ্ছে আবার মানে অনলাইনে আছে এমপ্লয়ি, যারা হচ্ছে মান্থলি আছে অফিসে, মান্থলি হয়তো বা কোনো একটা এক্সাক্ট টাইমে আসে কিছুদিন থাকে অফিসে। তো এদের বিষয়ে কিন্তু আলাদা। এখন যদি ওই ব্যাটালিয়নের অ্যাকাউন্ট অলদো অনেকগুলা, প্রায় 15টার কাছাকাছি অ্যাকাউন্ট, যেগুলো অলমোস্ট সবগুলোই খুব ভালো র্যাঙ্কে আছে, খুব ভালো করতেছে। এখন এইখানে যদি হয়, এখানে যদি আপনি চিন্তা করেন যে অনেক ডলার রোল আউট হচ্ছে, বাট 2 3 মাস যদি আপনার এই ওয়েব ব্রিলিয়ানের অ্যাকাউন্টগুলো যদি অর্ডার আসা বন্ধ হয়ে যায়, বা সরকারের কোনো রুলস অ্যান্ড রেগুলেশনের কারণে হইতে পারে যে আপওয়ার্ক অফ করে রাখলো, বা কোনো একটা কিছু হইলো, বা পেমেন্ট কোনো একটা জায়গাতে প্রবলেম হয়েছে, আটকাই দিছে, বা কিছু একটা হয়েছে, তাহলে কি হবে? এটা কিন্তু চালাইতে হবে কোম্পানিটা। আর একটা এরকম একটা অফিস চালানোটা কিন্তু অনেক বিগ ডিল। ঠিক আছে, তো এটা আপনারা হয়তো সামনে যাবেন বুঝবেন, বাট আমি এখন এগুলো রেকমেন্ড করি না, এগুলো মাথায় না। আপনাদের অ্যাটলিস্ট 2.5 থেকে 3 বছর বা 4 বছরের মতন ইন্ডিভিজুয়াল ফ্রিল্যান্সিং করা উচিত, দেন এগুলোর চিন্তা করা উচিত। যদি ইন্টারেস্ট থাকে, ইন্টারেস্ট না থাকলে এজেন্সি চালাতে পারবেন না, খুবই পেইনফুল একটা ব্যাপার। আপনি তো নিজে কাজ করতেছেন না, বাট আপনার পুরোটাই আপনার মস্তিষ্কের উপর দিয়ে যাবে, অ্যান্ড ইটস রিয়েলি টাফ। বিশেষ করে বাংলাদেশের পার্সপেক্টিভে, একটা এজেন্সি চালানো, মানুষ দিয়ে কাজ করে উঠায় না, 1 2টা প্রজেক্টের ক্ষেত্রে ঠিক আছে, বাট যেটা এটা প্রতিদিন যখন হবে, আপনাকে এমন এমন এক্সকিউজ দিবে, সিলি এক্সকিউজ, যেটা আপনি নিতেই পারবেন না। এটা খুবই পেইনফুল একটা ব্যাপার। যাই হোক, অনেক কিছু বললাম আপনাদেরকে, সহজে আমি বলি না ফ্রিল্যান্সিং এর বিষয়ে খুব একটা কথাবার্তা, আমি জাস্ট ক্লাস নেই, তারপরে একটু বেরোয় যাই। বাট আপনাদের মাঝে মধ্যে বলা হইলো আর কি, আপনাদেরও আবার স্টুডেন্ট কম, দেখা যাচ্ছে মোটিভেশন কম আপনাদের, সেটা যদি আপনারা একটু মোটিভেশন পান এই আর কি। আচ্ছা, যাই হোক, আর এগুলো নিয়ে এখন বেশি আলোচনা করার দরকার নাই, এগুলো আপনাদের আসলে কাপ অফ টি না এখন আপাতত, হ্যাঁ? মাইন্ড করেন না যে এটা আপনাদেরকে কোনো ছোট করার জন্য বলতেছে, এরকম না। বাট আমার মতে মার্কেটটা বোঝার জন্য, সবকিছু বোঝার জন্য, ম্যানেজমেন্ট শেখার জন্য ইন্ডিভিজুয়াল ফ্রিল্যান্সিংটা খুবই ইম্পর্টেন্ট। অনেকেই একদম শুরুতেই দেখা যায় প্রথম 6 মাস 1 বছর ফ্রিল্যান্সিং করে এগুলোতে ঝাঁপায় পড়ে, তারপরে একদম ভেঙে পড়ে। আপনারা এরকম উদাহরণ অনেক দেখতে পারবেন, টিকতে পারে না কিন্তু, হ্যাঁ? সো জাস্ট হইলেই হয় না, হয়তো বা আপনার টিমমেট রাখতে পারেন যে আপনাকে কাজে হেল্প করবে, তাই কিছু বললেন, বাট আপনি হচ্ছে কারোর সাথে কমিটমেন্টে যান না এখন, এখনো অনেক দূরে ওইটা ব্যাপারটা, বুঝছেন কি আপনারা? নাকি সব জি মাথা ভাইয়া। হয়ে গেছে? বুঝতে পারছেন? ওকে। জি ভাইয়া, বুঝতে পারছি। So এখন ফ্রিল্যান্সিংটা খুব ভালো করে ফোকাস করেন, নিজের একটা মার্কেট প্লেস অ্যাকাউন্ট উঠে গেলে আর পরে চাকরির ভূত মাথায় থাকবে না, ওইখানে কাজ করে গুল পাবেন না। সো ওইটা ট্রাই করেন, ওইটা বেস্ট অপশন। চাকরি করলে হয়তো বা যে কয়দিন চাকরি করবেন ওই কয়দিন চলবে, তারপরে তারপরে আসলে তেমন কিছুই থাকবে না। ঠিক আছে, মানে ফ্রিল্যান্সিং এর ব্যাপারে বলতেছি আর কি, যে ফ্রিল্যান্সিং অনেকে চিন্তা করে যে আমি একটা জবে ঢুকে যাই, এটাতে একটা কাজ করে একটা এজেন্সিতে ঢুকে যাই আগে। কারো কারোর জন্য হয়তো ওইটাই ভালো, কারো কারোর জন্য হয়তো খুব প্রেশারের মধ্যে থাকে, হয়তো এখন কিছু ইনিশিয়াল এমন দরকার, সেটার ব্যাপার আলাদা। বাট বেশিরভাগ আমি রেকমেন্ড করি ইন্ডিভিজুয়াল ফ্রিল্যান্সিং করেন, এইটাই একটা সময় উঠবে, অ্যান্ড এটা যখন উঠবে এটা বিশাল বড় কিছু দিবে আপনাকে। আচ্ছা, সো আমরা এখন কি করব, একটা লাইট বক্স তৈরি করব। ঠিক আছে, লাইট বক্সটা যেরকম অনেকগুলো ইমেজ একটা ওপেন করলে সবগুলো নিচ দিয়ে দেখায়, নেক্সট নেক্সটও যাওয়া যায়, বা এগুলো এই যে ক্লিক করেও ইমেজ সুইচ করা যায়। তো এরকম কিছুই আমরা এখন তৈরি করব। আচ্ছা, এটার জন্য আপনি কি করবেন? এটার জন্য আপনি একটা ডিজাইন নিলেন, ধরেন কন্টেইনার, মেইন কন্টেইনার। এইবার এইখানে আমি ধরেন লাইট বক্স নিব। এখন লাইট বক্সটা যদি আমি নেই, এইখানে কি লাইট বক্সের কিছু এলিমেন্টস আপনাকে বুঝতে হবে। একটা হচ্ছে লাইট বক্স লিংক,
আরটা হচ্ছে লাইট বক্স ইমেজ। সো ইমেজটা হচ্ছে ইম্পর্টেন্ট, যেখানে আমাদের কাজ লিঙ্ক। এখন আপাতত কাজ নেই, আগে ইমেজের কাজটা বুঝি। ইমেজের ব্যাপারটা যদি আমি একটু চিন্তা করি, ইমেজটা জাস্ট আপনি এখানে একটা ইমেজ সেট করতে পারেন। লাইট বক্সের নর্মাল ইমেজের মতন না, আপনি এখানে একটা ইমেজ ইউজ করবেন, দেন আপনাকে আরেকটা কাজ করতে হবে। সেটা কি? আপনাকে মিডিয়াতে গিয়েও ইমেজ সেট করে দিতে হবে, না হলে এই ইমেজটা বড় হবে না। যে ক্লিক করতেছি বড় হচ্ছে না। আপনাকে কি করতে হবে? এইখান থেকে সেটিংয়ে যাইতে হবে। সেটিংয়ে গিয়ে এই যে মিডিয়া অপশনের মধ্যে আপনাকে একটা এই সেম ইমেজটা ইউজ করতে হবে। আপনি চাইলে ডিফারেন্ট ইমেজ ইউজ করতে পারেন, বাট আসলে তো ডিফারেন্ট ইমেজ ইউজ করার কথা না, কারণ এখানে ক্লিক করলে এইটাই বড় হয়ে শো করার কথা। আপনি যদি থাম্বনেল দিতে চান, দেখুন আহ, ছেলেটি কি করলো, তারপর আপনি ভিডিওতে ক্লিক করলেও দেখলেন যে আসলে তেমন কিছুই নেই ভিডিওর মধ্যে, বা তেমন কোনো ইনফরমেশনই নেই। ঠিক আছে, ছেলেটি আহ, একটা ছক্কা মেরে দিল, এটা ভিডিওর মধ্যে থাকলো, থাকে না এরকম? তো ওরকম যদি চান যে ইমেজে একটা ক্লিক করলে বের হবে আরেকটা, সেটাও করতে পারেন। তখন ডিফারেন্ট একটা ইমেজ দিয়ে দিলেন, তাহলে কি হবে? এখানে আপনার যে মিডিয়া যেটা, সরেন, মিডিয়াতে এটা দিলেন, নর্মালি এটা দিলেন, আর অ্যাসেটের মধ্যে আপনি দিয়ে দিলেন ডিফারেন্ট। তাহলে ডিফারেন্ট ইমেজ দেখাচ্ছে, তাই না? দেখাচ্ছে, এটা ক্লিক করলে বেরোচ্ছে এটা, তাহলে হইলো এটা? হইলো না, তাই না? সো এখানে আপনি মিডিয়া ইউজ করে দেবেন, চাইলে ইউজ করতে পারেন, স্পেশাল কেসে হয়তো বা হইতে পারে এরকম ইউজ করতে লাগতে পারে আপনার। সো সেম জিনিসটা এখানে ইউজ করে দিলাম, ব্যাপারটা বুঝছি। ভাই একটু জি রিপিট ভাইয়া। করেন আবার। আচ্ছা, দেখেন, একটা লাইট বক্সে দুইটা জায়গাতে ইমেজ ইউজ করতে হয়। একটা হচ্ছে ভিজিবল ইমেজটা, আরেকটা হচ্ছে ক্লিকেবল ইমেজ, ক্লিক করার পর যেটা আসে, লাইট বক্স ইমেজ যেটা। নর্মাল ইমেজ যা ইচ্ছা ইউজ করেন, লাইট বক্সে যেটা ইউজ করবেন ক্লিক করলে ওইটা শো করবে। এখন আমরা সেম ইমেজই দুই জায়গায় ইউজ করছি, এখানে ক্লিক করলে সেমটাই ইউজ করতে আমাদেরকে শো করতেছে। আপনি চাইলে ডিফারেন্ট ইমেজও এখানে শো করাইতে পারেন, বাট এটা রাইট ওয়ে না, তাই না? এখন এখানে যে দিলেন আপনি, এটা দিলেই ও কি করবে? এখানে চেঞ্জ করে দিবে। চেঞ্জ আপনি যদি এখন চান না চেঞ্জ না, মিডিয়াতে যা কিছু করছি শোকেসে আপনি এই ইমেজটা রাখবেন, আর মিডিয়াতে ডিফারেন্ট ইমেজ না। জি ভাই। বাট নর্মালি আমাদের ভিজিবল ইমেজ এইটা। এখন তাহলে ক্লিক করলে কি দেখাবে? এই ইমেজটা দেখাবে না অন্য ইমেজ দেখাবে? আগেরটা দেখা, মিডিয়া বেসটা। এই যে, ঠিক আছে। জি ভাই। অলরাইট। তাহলে এই, ভাই দুটো জায়গায় একই ইমেজ দিতে হবে? হ্যাঁ, ধরুন জায়গায় এক ইমেজ দিলে সেম ইমেজটা শো করবে। এবার আপনি কি করতে পারেন? মাল্টিপল ইমেজ অ্যাড করতে পারেন। ধর মাল্টিপল ইমেজ ইউজ করলে কি হয়? এখানে একটা দিলাম, এইখানে একটা দিলাম, ধরেন আরেকটা ইমেজ দিলাম। ঠিক আছে, তিনটা ইমেজ। এইখানে প্রথমটা দিয়ে দেই। ঠিক আছে, আমি ধরেন এই যে তিনটা ইমেজ ইউজ করলাম, এখানে চাইলে আপনি এখন রিপ্লেস করে যে ইমেজটা রাখতে চান ওটা দিতে পারেন। ক্লিক করলে এই যে তিনটা ইমেজ দেখাচ্ছে না? জি ভাই। বাট এখানে একটা প্রবলেম আছে, বলেন তো কি প্রবলেম হচ্ছে? এইখানে তো শো করতেছে না আসলে ক্লিক করলে কতগুলো ইমেজ বেরোবে না কি বেরোবে। এটা এমন হইতে পারে জি যে ভাই। একটা স্যাম্পল ইমেজ দেখাইলাম, এখানে নিচে বলে দিলাম যে ক্লিক ইমেজ টু ভিউ মোর, সেটার ব্যাপার আলাদা। বাট আমরা চাই ধরেন ভিজিবল থাকবে ইমেজগুলো, এটা একটা সিস্টেম দেখলাম। আর একটা সিস্টেম হচ্ছে ভিজিবল থাকবে ইমেজগুলো, অনেকগুলো ইমেজ থাকবে, যেটা ক্লিক করবে ওইটা ওপেন হবে, এবং ওইটার থ্রুতে বাকিগুলো ব্রাউজ করতে পারবে। কেমন? যেমন দেখেন, এটা আমরা ফেলে দিই, হ্যাঁ, লাইট বক্সটা ফেলে দিই পুরোটাই। এইখানে আমি প্রথমে ডিজাইনটা ফিক্স করি, কিরকম ডিজাইন হবে। আমি এটা দিয়ে ডিজাইনটাকে ফিক্স করে ফেলি। লেটস সে এইদিকে আরো দুইটা হবে, এইদিকে একটা হবে, এরকম হলো, হ্যাঁ। সো আমি কিছু বড় কিছু ছোট রাখবো। লেটস সে এটা আমি এখানে ক্লিক করব, যেটা ক্লিক করব আমি চাচ্ছি এই দুইটা মিলে একটা হয়ে যাক। সো এটার পাশেই যে ডটের এখানে মাউস নিয়ে আসলেই যে অ্যারোটা দেখাবে, এখানে ক্লিক করলে মার্জ হয়ে যাবে। সেম আবার এটা ক্লিক করলাম, এই দুইটা মার্জ করে ফেলবো। সেই যে ডট আছে না মাঝখানে, এখানে মাউস নিয়ে গেলে এই যে অ্যারো, এই যে দিলাম বড় করে। ঠিক আছে, এটাও সেম করবো, ধরেন এই পাশ থেকেও করতে পারি এই পাশ থেকেও করতে পারি, একই কথা। এই ডটের এখানে মাউস নিয়ে এই, ব্যাপারটা বুঝছি। জি ভাই। So, এইখানে আমি চাইলে এখন একটা লাইট বক্স ইউজ করতে পারি। আর আপনি আপনার মতো যে স্লাইড বক্সগুলো ইউজ করেন এইখানে, সেটা যেহেতু চ্যাপটা, সো আমি যেটা চ্যাপটা ইমেজ ইউজ করব। সো বেটার হচ্ছে একবারে মিডিয়ার মধ্যে গিয়ে, এখানে গিয়ে ইমেজ না দিয়ে মিডিয়ার মধ্যে একবারে দেন, তাহলে একসাথে দুই জায়গাতে সেট হয়ে গেল। যেহেতু সেম ইমেজই রাখবেন, ডিফারেন্ট ইমেজ ইউজ করলে আলাদা বিষয় ছিল। সো আমি একটু চ্যাপটা ইমেজ ইউজ করি। এটা এখানে একটা লম্বা ইমেজ ইউজ করব, লাইট বক্স নিয়ে নেই।
আচ্ছা আমি ভিতর থেকে একবারে দিই, তাহলে একবারে হয়ে গেল। লাইট বক্স নিতে হবে, ইমেজ তো আমরা এমনি অ্যাড করতে পারি, লাইট বক্স কেন নিতে হবে ভাই? এটাই দেখাচ্ছি। একটু আগে যে দেখলাম না, যে একটা ক্লিক করলে বাকিগুলো নিচ দিয়ে শো করতেছিল, মনে নেই? এই যে ক্লিক করলে যেটা জি সেটাই ভাই, লাইট বক্স। বুঝতে হ্যাঁ, নিচ দিয়ে অনেকগুলো ইমেজ শো করতেছিল, ওই জিনিসটা এখন তৈরি করার চেষ্টা করতেছি আমরা। এটা লাইট বক্সের হবে না না ভাই? না, লাইট বক্স ছাড়া তো আর ওইটা ভিজিবল হবে না। মানে লাইট এই ফেসারের সুবিধা হলো, লাইট বক্সের সুবিধা হলো ভাই, এই যে আমরা যে ফেসারটা নিচ্ছি এটা হলো লাইট বক্সের মাধ্যমে করতে হবে। হুম হুম। ক্লিক বুঝতে করলে পারছি। যাতে ভিজিবল হয় বড় করে। জি ভাই, বুঝতে পারছি। রেজুলেশন অনেক হাই। আচ্ছা, সেম ভাবে এখানে একটা নিব। সেইভাবে যেইভাবে ডিজাইন হবে ওইভাবে আপনারা লাইট বক্স নিতে থাকবেন এবং ইমেজ সেট করতে থাকবেন। সবগুলো মিডিয়া থেকে দেন, তাহলে একবার দিলেই হয়ে গেল দুই জায়গাতে। এটা একটা লম্বা ইমেজ হবে, সো এটা দিয়ে দিই। লোড হইতে থাকুক, আমরা এখানে ইউজ করতে থাকি। লোড হচ্ছে, অথবা এখান থেকেও দিয়ে দিই। অনেকে ধর এখান থেকে লোড হইতে দেরি হয়, সো এখান থেকে ডিরেক্ট দিয়ে দিই। লম্বা ইমেজ দিতে হবে। সো আমাদের এখানে ধরেন আমাদের লাইট বক্সটা আমরা ডিজাইন করে ফেলছি, ঠিক আছে। এই সেলটা ধরে এটাকে নিচে নামাই দিই যাতে সুন্দর লাগে। এটাকে মাঝখানে দিয়ে দিই, ঠিক আছে এবার। আচ্ছা, এখন আমরা কি চাই? আমরা চাই এটা ক্লিক করলে বড় হয়, ঠিক আছে, বাট বাকি ইমেজগুলা, এটা কিন্তু গ্যালারি হয় নাই, তাই না? যেগুলো, এগুলো কিন্তু ভিজিবল না। এটা ক্লিক করলে বাকিগুলো আর দেখা যায় না, নেক্সটেও যাওয়া যায় না, আগেও যাওয়া যায় না, নিচ দিয়েও শো করে না। ব্যাপারটা কি বুঝছি কি বানাইতে যাচ্ছি? জি ভাইয়া। এখন এটা করব কিভাবে? দেখেন, এটা করার জন্য সিম্পল একটা ট্রিক মনে রাখবেন। সেটা হচ্ছে সবগুলো গ্রুপ মিলাই দিবেন। ইমেজটা ধরবেন বা লাইট বক্সটা ধরবেন, ধরে সেটিংয়ে গিয়ে গ্রুপ মিলাই দিবেন। ধরেন মাই লাইট বক্স বা যে কোনো কিছু, ঠিক আছে, ধরেন মাই লাইট বক্স। আপনি যা লিখেন কোনো সমস্যা নাই। মাই লাইট বক্স বা মাই লাইট বক্স ওয়ান বা গ্যালারি ওয়ান, যা ইচ্ছা একটাতে দিলাম। এই সেম জিনিসটা বাকি সবগুলোতে দিয়ে দিতে হবে। এটা দিয়ে জাস্ট মিলাই দিবেন সবগুলো লাইট বক্সের গ্রুপের নেম।
প্রত্যেকটা বক্স ধরবো আর ভাই গ্রুপ নেমটা পেস্ট করে ওই জায়গায় দিয়ে দিব, রাইট? সেম এইভাবে গ্রুপ ভাই? নেম দিবেন সবগুলা, হ্যাঁ, যেগুলোতে একটা গ্যালারি আন্ডারে রাখতে চাচ্ছেন যেগুলোকে। এটা পেজের যে কোনো জায়গা থাকলে এইভাবে সমস্যা নেই, ক্লাস নেম একই সেকশনের হইতে হবে এমন কিছু না, জি। যে কোনো জায়গাতে থাকলেই হবে পেজের। এই যাচ্ছে না? জি ভাই। সুন্দর, তাই না? জি ভাই। নেক্সট করতে পারবেন এটা দিয়ে, এটা দিয়ে সুন্দর করে সব দেখতে পারবেন। সো এটা হয়ে গেল কি, লাইট বক্স। যেভাবে ইচ্ছা ডিজাইন করেন, কোনো সমস্যা নাই। কুইকস্ট্যাক দিয়ে তো দেখাই দিলাম কিভাবে কুইকস্ট্যাক দিয়েও ডিজাইন করতে হয়, ওইভাবে করেও ডিজাইন করতে পারেন, খুব সুন্দরভাবে ডিজাইন হয়ে যাবে আশা করি। সো এটা গেল হচ্ছে লাইট বক্স, আর এটা গেল হচ্ছে স্লাইডার। সো স্লাইডার এটা একটা ভেরিয়েন্ট। সো সুন্দর করে এই স্লাইডারগুলো প্র্যাকটিস করবেন এইটাতে। আর অনেক কিছু করা যায়, এই পাশে একটা কিছু, এই পাশে একটা কিছু, এইভাবেও করা যায়। মানে একটা সেকশন যেভাবে ডিজাইন করা যায়, একটা স্লাইডার ওইভাবে ডিজাইন করা যায়। যেমন এরকম করে কি স্লাইডারের ভিতরে দিতে পারবো না? জি ভাই। বললাম এইটার মতো হুবহু করে কি স্লাইডারের ভিতরে দিতে পারবো না? জি ভাই। এই যে পুরা, জাস্ট এই পুরো ডিজাইন যা করছি সেম জিনিস যদি স্লাইডারের ভিতরে করি তাহলেই তো হয়ে গেল জি নাকি? ভাই। জি। ধরেন এই যে আপনি চাইলে, আচ্ছা আমরা মানে পুরো সেকশন সিলেক্ট করছি, সেটা ডিবের ভিতরে নিলে এই পুরোটাই আপনি এটার ভিতরে নিয়ে আসতে পারবেন। ধরেন সেল, কুইক স্ট্যাক, আচ্ছা এখানে চলে আসছে। এই চলে আসছে না? জাস্ট বড় করতে হবে, ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে হবে, যা ইচ্ছা করতে হবে, যে পুরো ডিজাইন চলে আসছে। আমাদের ডিজাইনটা খুব একটা ভালো না, এই কারণে এরকম দেখা যাচ্ছে। এই আর কি। তো আচ্ছা ভাই, ওই ওই ভাই লাইট বক্সের যে ডিজাইনটা ওইটা ভাই কোনটা দিয়ে করলে সবচেয়ে বেশি সুবিধা হয়? কুইক স্টেক নিয়ে নাকি ভাই ইন্ডিভিজুয়াল লাইট বক্স নিয়ে নিই? সো কুইক স্ট্যাক তো নিবেন, তারপর ইন্ডিভিজুয়াল লাইট বক্সই নিবেন। আর বাকি আপনি যদি নর্মাল হয় তাহলে নর্মালি জাস্ট নিয়ে নিবেন যেভাবে ইচ্ছা। কুইক স্ট্যাক দিয়ে নিলে আপনার মতো আপনি কন্ট্রোল করতে পারবেন, বড় ছোট যেমনি ইচ্ছা। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ডিজাইনের উপর ডিপেন্ড করে। ভাই এই লাইট বক্সের এই সেকশনটা কি এমনই হবে ভাই? এই যে অনেকগুলো ইমেজ থাকবে, মানে একটা ক্লায়েন্টের যদি হ্যাঁ, রিকোয়ারমেন্ট লাইট মানে বক্স 10 গ্যালারি 12টা বলে ইমেজ এটাকে। থাকবে? অনেকগুলো ইমেজই থাকে, অথবা যদি একটা আচ্ছা হয় যেটা ওই যে প্রথমে দেখালাম ওইভাবে একটা ইমেজ ভিজিবল থাকবে, আর ওখানে ধরেন দেওয়া থাকলো যে ভিউ মোর ইমেজ বা ভিউ মোর ডিজাইন, সামথিং লাইক দ্যাট। ঠিক আছে, ধরেন একটা কার্ড ডিজাইন করা থাকলো, কার্ডে ক্লিক করলে কার্ডের ওপর পাতা, এই পাতা, ওইটা, এটা কোনো একটা মকআপে বসানো, এরকম অনেক কিছু দেখাইলো। ঠিক আছে, এরকম হয় না, একটা প্রোডাক্টের ইমেজে ক্লিক করলে বাকি আচ্ছা ভাই, ইমেজ একটা শো করে। ইমেজের জন্য আমরা use করবো না ভাই? হ্যাঁ হ্যাঁ, একটা বুঝি না। ইমেজ থাকলে ভাই আমরা লাইট বক্স ইউজ করবো না? একটা ইমেজ তো আমরা এমনি বসাই দিতে পারি। একটা বলি নাই, মানে একটা ইমেজ যদি ভিজিবল, বলেন ভাই, যে বলেন একটা ক্লিক ইমেজের করলে কথা। অনেকগুলো ইমেজ দেখাবে সেটা বলছি। ও মানে আচ্ছা আচ্ছা একটা ইমেজই ভিজিবল থাকবে, আচ্ছা ক্লিক আচ্ছা, করলে বুঝতে অনেকগুলো পারছি। দেখাবে, তখন হচ্ছে যে বিডিআর মধ্যে অনেকগুলো অ্যাড করে দিবেন, প্লাস দিয়ে প্লাস দিয়ে, এই যে একটার ভিতরে অনেকগুলো প্লাস দিয়ে অ্যাড করে দিবেন, তাহলেই একটা ক্লিক করলে ওইটার ভিতরে অনেকগুলো ইমেজ শো করবে। এটা অনেক ক্ষেত্রে প্রোডাক্ট পেজে হয়, একটা প্রোডাক্টের ইমেজ ভিউ করলেই ওইরকম ক্লিক করার পরে, ওই ইমেজটা ক্লিক করার পরে অনেকগুলো ইমেজ শো করে, এরকম আর কি। আমাদের এখন এই সেকশনটাকে ভাই প্রত্যেকটাকে প্লাস প্লাস দিয়ে দিয়ে করলে ওইটাও হয়ে যাবে, হ্যাঁ, হয়ে যাবে, বাট জাস্ট ভিজিবল থাকবে একটা এই ইমেজ, সেকশনটা? হ্যাঁ। এই আর কি। জি ভাই, বুঝতে পারছি ভাই। আচ্ছা, সো আপনাদের এর পরের ক্লাসে কাজ থাকবে হচ্ছে স্লাইডার তৈরি করা। সো ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইনের তিনটা স্লাইডার হ্যাঁ, করবেন, ঠিক আছে? জি ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইনের তিনটা স্লাইডার করবেন, আর একটা এই যেরকম ধরেন ভাই। আহ, ছয়টা বা আটটা ইমেজ দিয়ে একটা লাইট বক্স করবেন, লাইট বক্স। যে এখন সেটা যাতে ফাংশনাল হয় এরকম, যেটাই ক্লিক করি বাকিগুলো যাতে নিচ দিয়ে থাকে এরকম। জি ভাই। ঠিক আছে, সো এটাই আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে। অ্যাসাইনমেন্ট আমি দিয়ে দিচ্ছি ক্লাসরুমে, অনুযায়ী সুন্দর করে অ্যাসাইনমেন্ট করে ফেলবেন। কারো কোনো কোয়েশ্চেন? না ভাই, আপাতত নাই। ওকে, গ্রেট, ঠিক আছে। ভাই মাঝে মধ্যে আমাদেরকে যে ভাই ক্লাসের মাঝে এমন ভাই মোটিভেশন কিছু শুনেন ভাই মাঝে মধ্যে, তাহলে ভাই ভালো লাগে। জি অবশ্যই চেষ্টা করব। হ্যাঁ হ্যাঁ, আর সেটাই ভাই। ক্লাসে উপস্থিত অনেক থাকবেন ভালো লাগলো রেগুলার ভাই। ক্লাসে। ভাই এগুলো শুনতে ভালো আর লাগে, ভাইয়া তাদের একটু প্রতি ইন্সপায়ার্ড পার্সোনালি এখন ভাই ভাই। একটা জিনিস জানতে চাইছিলাম যে হুম হুম, মানে এই যে ইংলিশটা নিয়ে ভাই একটু মানে আমরা একটু বেশি মানে টেনশন আছেন? একটু আর কি মানে
ল্যাঙ্গুয়েজ তো কাজ ইংলিশ, পারলে এখন ইংলিশ যদি না পারি তাহলে তো এটা তো একটা সমস্যা। ল্যাঙ্গুয়েজ তাই না? সো কঠিন কিছু না, যখন আপনি এর মধ্যে চলে যাবেন মানে রেগুলার কথা বলবেন, ট্রাই করবেন, মানুষের কথা শুনবেন, এমনিই হয়ে যাবে, খুব একটা যে মানে এটা কঠিন। তো আমাদের অনেক গ্যাপ হয়ে গেছে, এখন এটা কিভাবে রিকভার করা যায়? কি খবর হচ্ছে, কথা বলতে হবে। যা পারেন আপনারা সবই পারেন, ঠিক আছে, ওয়ার্ড পারেন, সবই পারেন, জাস্ট ইউটিলাইজ করা পারেন না। কিছু করতে পারেন ইংলিশে, কিছু সিরিজ আছে ওগুলো দেখতে মুভি। পারেন। ফানি কিছু সিরিজ আছে, লাইক ফ্রেন্ডস আছে, অনেকে এটা দেখে ইংলিশ শিখছে। আচ্ছা। তারপরে ধরেন আরো কিছু আছে ইংলিশে, যেটাই ভাল লাগে ওগুলা দেখে বোঝার চেষ্টা করেন কি বললো। তখন পজ করে সাবটাইটেল দেখে ওটা নিয়ে ট্রান্সলেট করে দেখেন কি বললো। যখন ওটা কি বললো এটাও জানেন এবং কিভাবে বললো ওই অ্যাক্টরটা, তখন ওটা আপনার মাথায় বসতে থাকবে আস্তে আস্তে। তখন আপনি বুঝতে পারবেন কিভাবে আপনি জিনিসটা এই যে আপনাদের ক্লাস শেষ করে আমি জি এখন জি একটা ক্লায়েন্টের সাথে বসবো 4 ঘন্টা একটানা। তো 4 ঘন্টাই ওর সাথে আমার কথা হবে, 4 ঘন্টায় ও আমার সাথে জুমে থাকবে, 4 ঘন্টায় আমরা প্ল্যান করি, 4 ঘন্টায় আমরা কাজ ডিস্ট্রিবিউট করি, সবকিছু করি। যে এখনই আমি বসবো ইউকের একটা ক্লায়েন্ট যেটা নিয়ে কথা বললাম আপনাদের সাথে আর কি। মানে ভোর 4টা পর্যন্ত ভাই? ওরে হ্যাঁ, বাবা। ভোর 4টা পর্যন্ত আমি একটানা ওর সাথে কথা বলবো। অ্যান্ড আমি যখন কথা বলবো আমার কাছে মনে হয় যে আমি বাংলাই বলতেছি, আমি একটানা অনর্গল ওর সাথে কথা বলতেছি। এখন প্রথমে তো আর এরকম ছিল না আমার, তাই না? জি জি জি। প্রথমে হয়তো কষ্ট হইতো, অনেক কিছু বুঝতাম না, ওর কাছে বারবার আল্লাহ। জিজ্ঞেস করতাম। বাট এখন আমি কথা বলতেছি যে ও আমার মনে হচ্ছে বাংলায় কথা বলতেছে, আমিও মনে হচ্ছে যে আমি বাংলায় মানে আমি চিন্তাই করতেছি ইংলিশে। ঠিক আছে, আমরা হয় কি আমরা চিন্তা করি যে এটা একটা কলম, কলমের যে পেন, পেন মানে পেন বলতে হবে আমাকে, তারপর আমরা বলি, এই জন্য আটকাই যাই। তো আপনাকে চিন্তাই করতে হবে ইংলিশে, ঠিক আছে? তো এই আর কি, তাহলে মনে হবে যে আপনি বাংলায় কথা বলতেছেন। আমার এমনি ভাইয়া ভাইয়া কিভাবে আসলে মানে কিভাবে শিখছেন আপনি যখন মানে এটা আসলে? এটা বললাম না, ল্যাঙ্গুয়েজ তো ল্যাঙ্গুয়েজ বলতে বলতে হয়ে যাবে। আপনি কিছুদিন, আপনাকে যদি আমি বরিশালে রেখে দেই, কিছুদিন পর আপনি বরিশালের ভাষা বলা শুরু করে দিবেন। এতে কেউ আপনার শিখাবে না, এটা আপনি অটোই বলবেন। আপনি শুনবেন যে এই ওয়ার্ডটা বারবার ইউজ করে, ঠিক আছে? ধরেন তারা এই কিছু ওয়ার্ড রেগুলার ইউজ করতেছে, দেন আপনি হঠাৎ করে দেখবেন যে আপনি মনের যন্ত্র ওই ওয়ার্ডটা ইউজ করতেছেন ওদের সামনে, ঠিক আছে? জি লাইক জি। আপনার আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি জামালপুর ভাই। আচ্ছা, জামালপুরের ভাষার একটা টোন আর ঢাকার ভাষার টোনের পার্থক্য আছে না? জি 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 ঢাকায় অবশ্যই। গেলে কোন ভাষায় কথা বলেন? ঢাকায় বাসাই। এখন আপনার যদি আজকেই বলতাম ঢাকায় ভাষায় কথা বলেন, আপনি বলতেন না আমি আসলে পারি না, আমি গ্রামের ছেলে। আসলে এটা আপনাকে কেউ জোর করেন না, আপনার এটা অটোই হয়েছে, বাট সময় লাগছে, ঠিক আছে? হুম আপনি হুম ওই হুম হুম। পরিবেশে থাকতে, যখন ওই পরিবেশে থাকবেন ইংলিশে কথা বলার ট্রাই করেন, যার সাথে হয়। অনেকের সাথে আপনি কথা বলতে পারবেন, আপনার লজ্জা লাগবে, বাট যার সাথে হয়, কার সাথে হবে? আপনার ব্যাচের স্টুডেন্টদের সাথে। তাদের সাথে যখনই কথা বলবেন ইংলিশে কথা বলেন, সেও ভুল বলবে, আপনিও ভুল বলবেন, বাট হয়ে যাবে। কিছু অ্যাপ আছে দেখবেন, ঠিক জি আছে, জি। ওই অ্যাপগুলোতে ফোনে কথা বলা যায়, সো সেও ইংলিশ শিখতে চাচ্ছে, আপনিও তার সাথে। আমি কি করছি, আমি এটা সম্ভবত 16-17 দিকে হবে, আমি হচ্ছে এইরকম একটা অ্যাপ ইউজ করছিলাম, কি যেন একটা স্পোকিং অ্যাপ ছিল। তুমি কল দিলে কানেক্ট হইতো কারো না কারোর সাথে, হ্যাঁ। সো আমি একজনের সাথে কানেক্ট হয়েছি, ওটা হচ্ছে সম্ভবত ইরানের। সো ওনার সাথে কানেক্ট হওয়ার পরে আমার ভয়টা ভাঙছে। কেমনে ভয় ভাঙছে, সে আমার জিজ্ঞেস করছে, মানে সেও আমার কাছে হচ্ছে কথা বলতেছি, কথা বলতে বলতে এক পর্যায়ে আমি বললাম, আর ইউ মুসলিম? সে বললো ইয়েস আই এম মুসলিম। তারপর আমি বললাম আই এম মুসলিম অলসো। পরে সে আমাকে জিজ্ঞেস করলো হুইচ টাইপ অফ মুসলিম। আমার বিষয়টা কেমন যেন লাগলো, হুইচ টাইপ অফ মুসলিম আবার কি? মুসলিম তো মুসলিম। হ্যাঁ সে সিরিজ। বলতেছে আর ইউ শিয়া অর সুন্নি। এখন আমি বলি সুন্নি মুসলিমই তো হবে, শিয়া আবার কেমনে মুসলিম হবে? এটা হুম মানে আমার হুম কাছে হুম এরকম হুম। লাগতেছে। তো ও বলতেছে আমি শিয়া মুসলিম। আমার জিনিসটা কেমন হলো, হায় হায়, শিয়া একজনের সাথে কথা বলতেছি। তখন সে আমাকে ইন্টারেস্ট ফিল করে বললো, আমি বললাম যে উই অল আর সেম রাইট? ও বলতেছে নো, উই আর নট সেম, দের ইজ সাম ডিফারেন্স ইন আওয়ার বিলিভ অ্যান্ড অলসো আওয়ার প্রেয়ার্স। আমি কি হোয়াট টাইপ অফ ডিফারেন্স, মানে আমার কাছে ইন্টারেস্ট লাগলো। এখন আমি আর ইংলিশে মানে কথা বলতেছি এটা চিন্তা করি না, আমার এখন চিন্তা ঢুকে গেছে ও আসলে কেমন শিয়া, শিয়া কেমনে কাজ করে। তখন আমি এত কিছু জানি না এটা সম্পর্কে। আমি কিন্তু তখন ওর সাথে আমি অনর্বল কথা বলতেছি, হঠাৎ করে আমি রিয়েলাইজ করলাম হ্যাঁ আমি তো ইংলিশে কথা বলতেছি ওর সাথে, বুঝতে ও পারছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, জি আর জি জি। আমার ইংলিশ তখন কিন্তু আমি নার্ভাস না, তখন আমি হ্যাঁ হ্যাঁ। এক্সাইটেড। আমি এই জন্য ওরা জিজ্ঞেস করতেছি হাউ ডু ইউ ডু। এটাই ভাই, ইংরেজিতে আসলে কথা বলতে গেলে ভয়টাই আসলে মানে বেশি এক্স্যাক্টলি, তো আসলে। আমি ওরা জিজ্ঞেস করতে হাউ ডু ইউ ডু এটা ইউ ওদু, হাউ ডু ইউ ডু ইউর পেয়ার, হাউ মেনি টাইমস ইউ ডু ইউর পেয়ার। আমি যে কথা বলতেই আছি অনর্বল, ও আমার অ্যান্সার করতেছে, ও আমাকে জিজ্ঞেস করতেছে, আমি ওরে বলতেছি আমি কেমনে উজু করি, আই ওয়াশ মাই হ্যান্ডস, দেন আই টেক সাম ওয়াটার ইন মাই মাউথ। মানে আমি যেমনে পারি অমনেই আমি বলতেছি, বাট অনর্গল বলতেছি,
সেও আটকাচ্ছে না, আমিও আটকাচ্ছি না। আমরা হাসাহাসি করতেছি এটা নিয়ে ওইটা নিয়ে। ও আমাকে বলতেছে ওদের আজানের এইখানে একটা পার্থক্য আছে, মানে আমি তখন ওর সাথে ওর কাছ থেকে প্রথম জানতে পারলাম এগুলো আর কি। আমি এর আগে তেমন কোনো আইডিয়া ছিল না। বাট তখন আমি চিন্তা করলাম যে দেখেন, আমি এক্সাইটমেন্টের চোটে আমি যা পারি আঙ্গা পাঙ্গা ইংলিশ ওগুলোই আমি ওর সাথে কথা বলতেছি, এবং ও বুঝতেছে জি আমিও বুঝতেছি। বুঝতে পারছেন? সো জি। ব্যাপার এখন আপনি যখন আপনার ওইরকম কারোর সাথে কথা বলবেন যার সাথে আপনার কথাটা জমতেছে, দেখবেন তার সাথে আপনি ইংলিশে কথা বলতেছেন অনর্গল, হয়তোবা তার থেকে বেরোনোর পর আর ইংলিশ আপনার মুখ দিয়ে বেরোচ্ছে না। তো ওই জড়তাটা কাটলেই ঠিক হয়ে যাবে। তা কঠিন কিছু না, এটা একটা ভাষা যেটা বললাম। ঠিক আছে, আপনি চিটাগাংয়ের হ্যাঁ ভাষা আপনি যখন শুনবেন মনে হচ্ছে আপনার গালি দিচ্ছে, বাট হ্যাঁ, আপনার সেটাই চিটাগাংয়ের লোকও সেটাই। বুঝতেছে। আপনি ওই চিটাগাংয়ের লোকের সাথে কিছুদিন থাকবেন, আমিও তো ভাই চট্টগ্রামে থাকি এখন। তাই ওই তো ওইখানে হ্যাঁ থাকতে থাকতে আপনি চট্টগ্রাম। দেখবেন নিজেও বলতে পারতেছেন, নিজে বুঝবেন। ওদের প্রথম হলো বুঝবেন, প্রথমে হ্যাঁ কিন্তু বলতে পারি না আমরা, প্রথমে বুঝি। বাচ্চারা কি করে, প্রথমে বুঝে শুধু। প্রথমে তো কিছুই বোঝা যেত না, এখানে হ্যাঁ তো আপনি আসলে বলবেন আমার কিছুই বোঝা যেত না এগুলো। আম্মু এটা করো তো, দেখবেন ও করতেছে বাট ও কিন্তু বলতে পারে না, রাইট? জি জি জি। ও করে এটা, ও কিছুদিন এরকম করে, কয়েক মাস এরকম করে, করার পরে লাস্টে আস্তে আস্তে ও নিজে নিজে ট্রাই করে, আপনি যেগুলো বলছেন ওগুলো রিপিট করার ট্রাই করে। হয়তোবা সে বলে যে আমি একটু আগে ভাত খাবে, ঠিক আছে, জি ভুল জি। হয়েছে বাট আপনি বুঝছেন তো, রাইট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই। এক্স্যাক্টলি। সো আপনার বলতে হবে, ভুল হইলেও বলতে 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 ও নিজেই বুঝবে যেটা ভুল হয়েছে। বলতে হবে যে আমি একটু পরে ভাত খাবো। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার আর কি, কঠিন জাস্ট কিছু না। ওনাদের বুঝাইতে পারলেই হইছে। হ্যাঁ, ওনাদের বুঝাইতে বুঝাইতে একটা সময় দেখা যাবে ওনাদের মতোই কথা বলতেছেন। আমি হচ্ছে ইউকের অ্যাকসেন্ট আর ইউএস এর অ্যাকসেন্ট আলাদা, এটা জানেন? না ভাই, ভাই, এটা জি তো ভাই। সবকিছু ঠিক থাকে, অ্যাকসেন্ট জি ভাই, বুঝতে ব্রিটিশ গেলে আর ভাই ইউকে ঝামেলা আলাদা। হয়ে যায়। প্রনাউন্সিয়েশন আমি হালকা ডিফারেন্স ইউকের থাকে। ক্লায়েন্টের সাথে ইউকের অ্যাকসেন্টে কথা বলি, ইউএস এর ক্লায়েন্টের সাথে আমি ইউএস এর অ্যাকসেন্টে কথা বলি, এন্ড এটা আমার অটোমেটিকলি হয়, আমি ব্রেনে চাপ দিয়ে করি না এটা। এন্ড আমার ক্লায়েন্ট এটা আমাকে খুব প্রশংসা করে। আমি অনেক ফ্রিল্যান্সারের সাথে কথা বলছি কিন্তু কেউ আমার সাথে ইউকে অ্যাকসেন্টে কথা বলে না, আমি কমফোর্টেবল ফিল করি না। ক্লায়েন্টের কি হয়েছে, কবে ডিভোর্স হয়েছে, ক্লায়েন্টের হচ্ছে একটা এখন একটা কুকুর আছে যেটা নিয়ে থাকে, ওর বাবা অসুস্থ হয়েছিল, ওর বাবা কবে মারা গেছে, ওর A to Z সব কিছু আমার সাথে শেয়ার করে, কারণ ও আমার একদম ফ্রেন্ডলি মনে করে এখন। আমরা পার্টনার, বাট ও আমার সাথে যখন কথা বলে দেখবেন হা হা করে হাসতেছে। আমার বাসার মানুষ ওর সাথে কথা বলা দেখলে হাসে আমার, দেখা যায় কি না কি বলতেছে, দুজনে হাসাহাসি করতেছে। বুঝছেন? আমি ওর সাথে ইউকে অ্যাকসেন্টেই কথা বলি। ঠিক আছে, অলরেডি 6 মিনিট, ও আমাকে টেক্সট করবে কিছুক্ষণের মধ্যেই। ও আমাকে 15 মিনিট সময় দেয়, কারণ ও মনে জি করে ভাই, যে ওরা খুব হয়তো অনেক টেন্স সময় কম ইউজ করে ভাই। আমরা টেন্স মেন্স ইউজ করে, ওরা খুব টেন্স টেন্স কম ইউজ এইগুলো করে, ওরা মানে তেমন কোনো নর্মালি। ইউজ করে না। এন্ড ওকে আমি জি বলেও রাখছি, কোথাও যদি আমার যদি দেখা যায় যে সিরিয়াস কোনো প্রবলেম হয় ইংলিশে, হইতে পারে না অ্যাকসেন্টের কারণে এমন একটা ওয়ার্ড আমি ইউজ করতেছি যেটা হয়তো ওদের ভাষায় স্ল্যাং হইতে পারে, আমি এটা বলে দিছি। কখনো যদি এরকম হয় ও আমাকে এটা বলেও দেয় যে এই ওয়ার্ডটা আসলে এইভাবে আমরা ইউজ করি না, আমরা বুঝি বললে বাট এটা আমরা ইউজ করি না। তখন হয়তো ওইটা কারেক্ট ফর্মটা আমাকে বলে দেয়। ঠিক আছে, এখন যদি এটা নিমেজ হয়ে গেছে, এটা 20 সালের দিকে এরকম হইতো, আমাকে বলে দিত জিনিসটা যে এই লাইনটা ইউজ করো না, এই লাইনটা আমরা সচরাচর ইউজ করি না, এরকম কিছু। ঠিক আছে, মানে যদি বললাম কথা বলতে বলতে এক সময় হয়ে যাবে। যেটা বলছিলাম চিটাগাংয়ের ভাষা কিন্তু আমরা বুঝি না একটু, বাট হ্যাঁ চিটাগাংয়ে সেটাই। যারা থাকে এরা আস্তে আস্তে গিয়ে চিটাগাংয়ের ভাষা বোঝা শুরু করে প্রথমে, তারপরে একটা হ্যাঁ সময় হ্যাঁ হ্যাঁ বলাই শুরু করে দেয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটাই আর কি। সো চিটাগাংয়ের ভাষার থেকে ইংলিশ সহজ, ট্রাস্ট মি। কারণ আমি জি চিটাগাংয়ের ভাষা কিছুই বুঝি না, বাট ইংলিশে আমি সবই বুঝি। এই আর কি। সো ঠিক আছে, অনেক কথা হইলো। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।